হাই স্টুডেন্টস, আরএফ টিউশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের প্রশ্নবিচিত্রার ফিজিক্যাল সায়েন্সের 6 নম্বর স্কুলটা করে দেখাবো। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। প্রায় তোমাদের সকলেরই সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম শুরু হওয়ার মুখে। তোমরা এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখো, এখান থেকে প্রচুর কমন পাবে তোমরা। চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেনটা আছে কি, 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত ক্লোরাইড আয়ন সংখ্যা কত? দেখো এটা উত্তর হবে কি না 12.044 ইন্টু 10⁻23 আর এর ব্যাখ্যাটা দেখো দেওয়া আছে ডান দিকে। ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 এর দেখো 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডে কি আছে, এটা বিশ্লিষ্ট হয়ে Ca2 + 2Cl- দেয়, দুটো ক্লোরাইড আয়ন দেয়। তাহলে কি হবে, তাহলে 1 মোলে থাকে 6.022 বা ইন্টু 10⁻23, যেটা 11 নাম্বার। তাহলে 1 মোলে ক্লোরাইড আছে দুটো, তাই 2 দিয়ে গুণ হয়ে যাবে এটা। তারপর দেখো দুয়েরটা Mt⁻², কোন ভৌত রাশির মাত্রিয় সংকেত? এটা হচ্ছে দুটোই হবে, এটা পৃষ্ঠ শক্তি হবে আর এটা হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক। দেখো ব্যাখ্যা দেওয়া আছে ডান দিকে। পৃষ্ঠ শক্তি মানে কার্য বাই ক্ষেত্রফল, আর কার্য মানে আমরা জানি ত্বরণ ইন্টু সরণ। এটা হচ্ছে ত্বরণের আমরা জানি ml², আর ত্বরণ ইন্টু সরণ গুণ করলে আমরা পাই ml²⁻², আর ক্ষেত্রফল মানে l² দিয়ে গুণ করলে ভাগ করলে আমরা mt⁻² পাই। আর স্প্রিংয়ের বল ধ্রুবক দেখো বল বাই সরণ। এটাও দেখো বল হচ্ছে আমরা জানি ভর ইন্টু ত্বরণ, আর ভর আমরা m আর lt⁻², এটা হচ্ছে ত্বরণ। তাহলে গুণ করলে mlt⁻², এটা হচ্ছে বলের, আর ওকে সরণ মানে l দিয়ে ভাগ করলে mt⁻², এটা দুটো অ্যান্সার হবে। 3-এরটা দেখো, একক আয়তনের চাপ শক্তি কি হবে? দেখো আমরা জানি কোনো তরলের চাপ শক্তি চাপ ইন্টু আয়তন, তাই তো? আর চাপ সমান P আর আয়তন সমান V, আর একক আয়তন মানে তাকে V দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো VV কেটে যাচ্ছে, P থাকছে। তারপরটা দেখো, প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক নয়? দেখো দেখো এখানে C-এরটা হবে ভরবেগের স্কোয়ার সমান ভর ইন্টু শক্তি। এইটা সঠিক নয়, কারণ দেখো না আমরা জানি গতিশক্তি সমান গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্কটা কি না E কে সমান P², মানে P² সমান m আর v, যেটা m আর m² v² কে আমরা P² বলি, বাই 2m। তাহলে এটা কি হবে, তাহলে ভর ইন্টু শক্তি যদি গুণ করে দিই P² হয়ে যাবে সমান 2m E কে। তাই এখানে 2 নম্বর এতে সিতে কি হচ্ছে না 2 সংখ্যাটি কি না অনুপস্থিত, তাই এই সম্পর্কটি ভুল বা সঠিক নয় আর কি। এরপর 5-এরটা দেখো, দুধ হলো এক প্রকার কি না জলে তেলে জাতীয় ইমালশন। দুধ হলো একটা প্রাকৃতিক ইমালশন, তোমরা জানো, যেখানে জলের মধ্যে চর্বি বা তেলের ক্ষুদ্র কণাগুলি ছড়িয়ে থাকে, অর্থাৎ এটি একটি জলে তেলে জলে তেল জাতীয় ইমালশন। তারপরটা দেখো 6-এরটা 500 ml জলে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের গাঢ়ত্ব কত হবে? এখান থেকে এটা তো দেখো বি অ্যান্সারটা হবে 0.2 মোল লিটার ইনভার্স। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ওজন দেখো, সোডিয়ামের 23 আর অক্সিজেনের 16 আর হাইড্রোজেন 1, যোগ করলে হচ্ছে কত 40 গ্রাম পার মোল। আর NaOH এর মোল সংখ্যা কি হবে প্রদত্ত, মানে যেটা গিভেন দেওয়া আছে 4 গ্রাম, আর তার মোলার ভর কত, মোলার ভর হচ্ছে 40 গ্রাম, ভাগ করলে 0.1 মোল হচ্ছে। এবার আমরা এর গাঢ়ত্ব বা মোলারিটি কি করে করবো না মোলের সংখ্যা বাই আয়তন। মোলের সংখ্যা আছে 0.1, তাকে 0.5 দিয়ে ভাগ করলে কি হয় 0.2 মোল লিটার ইনভার্স। এরপরে দেখো 7-এরটা, প্রদত্ত কোন বিক্রিয়ার ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহার করা যায়? দেখো HC হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়। দেখো মিথাইল অরেঞ্জ একটি অম্লক্ষার নির্দেশক, যা তীব্র অ্যাসিড মৃদু ক্ষার অথবা তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় উপযুক্ত। তারপরটা দেখো, নিম্নলিখিত মধ্যে কোনটি উভয়ধর্মী অক্সাইড? এটা হচ্ছে Zn বা জিঙ্ক অক্সাইড যেটা আমরা বলি, এটা একটা উভয়ধর্মী অক্সাইড। এসি অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, আর এর সঙ্গে দেওয়া আছে SO2 P2O5 এবং Mn2O7, মানে Mn2O7 হলো আম্লিক অক্সাইড যা ক্ষারের সাথে বিক্রিয়া করে। এরপরে দেখো গ্রুপ বি এর 2-এর দাগের 1-একটা STB তে 112
সিসি হাইড্রোজেন গ্যাসের ভর কত দেখো না 22,400 সিসি হাইড্রোজেনের গ্যাস ভর 2 গ্রাম, তাহলে কি হবে না ভর হবে কি না 2/22,400 ইন্টু মানে ঐকিক নিয়মে করবে। দেখো 22,400 সিসিতে থাকছে 2 গ্রাম, একে কত থাকছে আর 112 সিসিতে কত থাকছে, দেখো কাটাকাটি করে 0.01 গ্রাম হচ্ছে। দুয়েরটা দেখো সত্য মিথ্যা লেখো, কোন পদার্থের আপেক্ষিক গুরুত্ব ও আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে কি। এটা দেখো সম্পর্ক অভিন্ন, এটা হচ্ছে সত্য হবে। আর তারপর দেখো তিনটা দেখো একটি নিরেট বস্তুর ঘনত্ব D1, বস্তুটি D2 ঘনত্বের কোন তরলে P অংশে নিমজ্জিত রেখে ভাসছে, তাহলে P D1 D2 দের মধ্যে সম্পর্ক কি হবে। দেখো এখানে P সমান কি হচ্ছে D1/D2, তাহলে D1 কোটাকুনি গুণ করে নাও, তাহলে P ইন্টু D2, তাহলে P সমান কত হবে না T1/D2। এর পরেরটা দেখো 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল কোনো প্রবাহীর বেগ শীর্ষের মান কত হবে। বেগ শীর্ষ কত হবে দেখো v²/2g, বেগ শীর্ষ তাহলে এর সূত্রটা হচ্ছে v²/2g, তাহলে ভি মান দিয়েছে বেগ 20 মিটার পার সেকেন্ড, তাহলে ওটা স্কোয়ার করলে 20 ইন্টু 20 আর 2 ইন্টু জি এখানে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওটা কাটাকাটি করলে 20 মিটার হবে। দেখো একটি বস্তুর ভর ও বেগ উভয়ই পূর্বে দ্বিগুণ করা হলো, বস্তুটির গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে। দেখো প্রাথমিকভাবে গতিশক্তি কত হাফ mv² বলি, আর নতুন গতিশক্তি করলে দেখো এম এর জায়গায় আমরা 2m করবো, যেহেতু আমরা মানে ভরটাকে দ্বিগুণ করলাম, আর বেগটাকেও 2v লিখবো যেহেতু বেগটাকে দ্বিগুণ করলাম। তাহলে দেখো এটা করলে কত হচ্ছে 2v² 4v², 4 2 যা 8, তাহলে 8mv² হচ্ছে। আর কাটাকাটি করবো আমরা, এখানে কাটাকাটি করবো না, পুরো সূত্রটাই বসিয়ে দেবো, ওটা 8e হয়ে যাবে, যেহেতু e মানে হাফ mv², তাহলে 8 ইন্টু হাফ mv² হচ্ছে না, তাহলে 8 ইন্টু হাফ mv², 8 তো থাকলো হাফ mv² ই বসিয়ে দিলাম, তাহলে 8 গুণ বৃদ্ধি পাবে। আর গতিশক্তি বৃদ্ধি পাবে কত তাহলে না এটা নতুন গতিশক্তি এটা 8e, তাহলে বৃদ্ধি পেলে কত না আগে ছিল ই আর এখন হলো 8e, তাহলে 8e থেকে ই বাদ দিব 7e, মানে 7 গুণ বৃদ্ধি পাবে। দেখো তারপর দেখো VI এরটা 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণে y গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, এই দ্রবণে y গ্রাম দ্রবীভূত আছে, ওই উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা কত। দেখো প্রথমে দিয়ে দেখো দ্রবণের ভর দেওয়া আছে আর দ্রাবের ভর দেওয়া আছে, আমরা দ্রাবকের ভর পেয়ে যাব বিয়োগ করে, তারপর দ্রাব্যতার সময় আমরা জানি দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100, এখানে দ্রাবের ভর মানে সলিউট যেটা y আছে বাই দ্রাবকের ভর বাই মানে সলভেন্ট a মাইনাস ওয়াই ইন্টু 100, তাহলে এটা মানে গুণ করে দাও উপরে উপরে 100y আর বাই a মাইনাস ওয়াই। এবার দেখো সাতেরটা এ বি সি তিনটি দ্রবণের পিএইচ এর মান যথাক্রমে 6.1, 10.9 এবং 4 দেওয়া আছে, দ্রবণ তিনটিকে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো আমরা জানি যার পিএইচ মানে পিএইচ স্কেলে যার পিএইচ যত কম হবে তার আম্লিকতা তত বেশি হবে, তাই দেখো বি এখানে সব থেকে কম হবে আম্লিকতা, কারণ তার পিএইচ হচ্ছে 10.9, এরপরে একটু বেশি আম্লিকতা হবে এর 6.1 আছে, তারপর সব থেকে বেশি এখানে আম্লিকতা বেশি মানে আম্লিক হবে ওটা হচ্ছে সি, কারণ ওর পিএইচ সবচেয়ে কম 4.8। এবার দেখো 3 দাগের এখানে গ্রুপ বি ভুলে লেখা হয়েছে, এটা গ্রুপ সি কিন্তু 3 দাগের, হ্যাঁ তোমরা এটা ঠিক করে নিও। জলের ফোঁটা গোলাকার হয় কেন না পৃষ্ঠটানের জন্য জলের ফোঁটা গোলাকার হয়, পৃষ্ঠটানের দরুন তরল সর্বদা তার উপরিভাগের ক্ষেত্রফল সর্বনিম্ন করার চেষ্টা করে, নির্দিষ্ট আয়তনের যে কোনো জ্যামিতিক আকারের তুলনায় গোলকের উপরিভাগের ক্ষেত্রফল সবচেয়ে কম হয়, তাই জলের ফোঁটা গোলাকার রূপ ধারণ করে। এবার দেখো তামার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 1.26 ইন্টু 10⁻12 9/সেন্টিমিটার স্কোয়ার, বলতে কি বোঝায়, এর অর্থ 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত একটি তামার তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তার দৈর্ঘ্যকে দ্বিগুণ করতে তা মানে অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বৃদ্ধি করতে তারটিকে 1.26 ইন্টু 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হবে। এর পরেরটা দেখো 3 60 কেজি ভরের এক ব্যক্তি একটি বাড়ি 1 তলা থেকে 3 তলায় উঠল, বাড়িতে পরপর 2টি তলার মধ্যে 20টি সিঁড়ি থাকলে এবং প্রতিটি সিঁড়ি 15 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট হলে ওই ব্যক্তি কি পরিমাণ কাজ করলো। এবার দেখো ব্যক্তিটির ভর প্রথমে দেওয়া আছে 60 কিলোগ্রাম, 1 তলা থেকে 3 তলা যাওয়ার অর্থ হলো মোট 2 তলা অতিক্রম করা, মোট সিঁড়ির সংখ্যা তাহলে কি হবে 1 তলায় আছে 20টা, 2 তলায় আছে 20 ইন্টু 2 মানে 2 ইন্টু 20 মানে 40 40টা,
সিঁড়িটি প্রত্যেকটা উচ্চতা 15 সেন্টিমিটার, তাহলে কত হবে? এখানে মিটার করে নেবো, 100 দিয়ে ভাগ করে 0.15 মিটার। আর মোট উল্লম্ব উচ্চতা কত হবে? 40 ইন্টু 0.15 মিটার মানে 6 মিটার। তাহলে অভিকর্ষীয় ত্বরণ কত হবে? না 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9 এখানে কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যবহার করবো না আমরা, 9.8 এখানে যেহেতু দেওয়া নেই, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো কৃতকার্য কত হবে? আমরা কি জানি? ডাব্লিউ সমান এম ইন্টু জি ইন্টু এইচ। দেখো প্রথমে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে করা আছে, কিন্তু ওটা করবে না তোমরা, নিচেরটা করবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে। তাহলে 60 ইন্টু 9.8 ইন্টু 6 সমান 3528 জুল। এরপরেটা দেখো 1 মোল অক্সিজেন ও 1 মোল, আচ্ছা 1 মোল অক্সিজেন ও পরমাণু, 1 মোল অক্সিজেন পরমাণু, 1 মোল অক্সিজেন পরমাণু এবং 1 মোল অক্সিজেন অণুর মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। দেখো এর অর্থ হলে 1 মোল অক্সিজেন পরমাণু ও মানে, আর ও2 মানে, এর অর্থ হলে 1 মোল অক্সিজেন অণু। এতে অক্সিজেন অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, আর এতে অক্সিজেনের অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। আর এর ভর 16 গ্রাম আর এর O2 ভর হচ্ছে 32 গ্রাম। অথবাটা দেখো NaCl এর আণবিক ভর 58.5 মন্তব্যটি সঠিক কিনা যুক্তিসহ লেখো। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের প্রশ্নবিত্রে অনেকবার আছে, ভালো করে দেখো। মন্তব্যটি সম্পূর্ণ সঠিক নয়, কারণ NaCl একটি তড়িৎ বিশ্লেষ্য আয়নীয় যৌগ। কঠিন অবস্থায় বা জলীয় দ্রবণে NaCl এর কোনো স্বাধীন বা পৃথক কোনো অস্তিত্ব থাকে না, মানে জলের বলে এটা ভেঙে যায় Na+Cl-, এটি Na+Cl- আয়নের একটি ত্রিমাত্রিক ক্লাস গঠন করে। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটির পরিবর্তে সংকেত ভর কথাটি ব্যবহার করা যুক্তিযুক্ত। সুতরাং NaCl এর সংকেত ভর হলো 58.5। পরেরটা দেখো, সোডা ওয়াটারের বোতল খোলা হলে ফেনা উৎপন্ন হয় কেন? দেখো হেনরির সূত্র অনুযায়ী স্থির উষ্ণতায় কোনো তরল গ্যাসের দ্রাব্যতা তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। সোডা ওয়াটারের বোতলে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে। বোতলের চাপি খুললে ভেতরের চাপ হঠাৎ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, ফলে তরলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। এর ফলে অতিরিক্ত গ্যাস বুদবুদ আকারে তীব্র বেগে বাইরে বেরিয়ে আসে এবং ফেনা উৎপন্ন হয়। এর পরেরটা দেখো, তামার সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কি ঘটে? সমীকরণ সহ লেখো। তামা মানে কপার, তাহলে তামার সাথে গাঢ় ও উত্তপ্ত সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কপার সালফেট উৎপন্ন হয়। কপার সালফেট সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন হয়। রাসায়নিক সংকেত দেখো, কপার মানে Cu প্লাস 2H2SO4 সমান CuSO4 প্লাস SO2 আর 2H2O, মানে উপরে তীর চিহ্ন দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাবে। অথবাটা দেখো, দস্তার পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন জলীয় দ্রবণ সংরক্ষণ করা যাবে কি না যুক্তি সহ লেখো। দস্তার পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন জলীয় দ্রবণ সংরক্ষণ করা যাবে কিনা যুক্তি সহ লেখো। দেখো দস্তার পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন জলীয় দ্রবণ সংরক্ষণ করা যাবে না, কারণ জিঙ্ক একটি উভয়ধর্মী ধাতু হওয়ায় এটি তীব্র ক্ষার NaOH এর সঙ্গে বিক্রিয়া করে দ্রবণীয় সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এর ফলে পাত্রটি ক্ষয় হয়ে ফুটো হয়ে যাবে। দেখো সমীকরণে দেওয়া আছে রাসায়নিক সমীকরণ, Zn প্লাস 2NaOH থেকে কি হবে? Na3ZnO2 প্লাস হাইড্রোজেন গ্যাস H2 গ্যাস। এবার দেখো গ্রুপ ডি এরটা দেখো, স্থিতিস্থাপক সীমা না বাহ্যিক বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ বল তুলে নিলে বস্তু পূর্বের আকারে ফিরে পায়, তাকে ওই বস্তু স্থিতিস্থাপক সীমা বলে। সান্দ্রতা দেখো, এবার দেখো ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক কেন? না বার্নৌলির নীতি অনুযায়ী দ্রুতগামী ট্রেনের আশেপাশে বাতাসের বেশ খুব বেশি হওয়ায় সেখানে বায়ুর চাপ কমে যায়, কিন্তু ব্যক্তির পিছনে বায়ুর চাপ স্বাভাবিক থাকে। এই চাপের পার্থক্যের কারণে পিছনের উচ্চ চাপের বাতাস ব্যক্তিকে ট্রেনের দিকে ঠেলে দেয় এবং বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এবার দেখো অথবাটা দেখো, সান্দ্রতা যে ধর্মের জন্য কোনো গতিশীল তরল তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার চেষ্টা করে, তাকে ওই তরলের সান্দ্রতা বলে। শর্ত কি হচ্ছে? তরলে বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতি থাকতে হবে। ডেট দুয়েটা দেখো, ভরবেগ নির্ণয়। ধরি হালকা বস্তুর ভর সমান m, ভারী বস্তুর ভর ক্যাপিটাল M। প্রথমটা স্মল m ছিল, তারপরটা ক্যাপিটাল M। উভয় বস্তুর গতিশক্তি সমান E। আমরা জানি গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক হচ্ছে P সমান √2 ইন্টু ভর ইন্টু E। হালকা বস্তুর ক্ষেত্রে P1 সমান 2 ইন্টু স্মল m ইন্টু E, আর ভারী বস্তুর ক্ষেত্রে মানে প্রথমটা হালকা বস্তু P1 ধরা হয়েছে ভরবেগ, আর ভারী বস্তুর ভরবেগ P2 ধরা হয়েছে, সমান P2 সমান
স্কোয়ার রুট বা রুট ওভার 2 ক্যাপিটাল এম ই। যেহেতু এম দেখো এমটা হচ্ছে ক্যাপিটাল এম ইজ গ্রেটার দেন স্মল এম, মানে ক্যাপিটাল এমটা স্মল এম থেকে ছোট, তাই যে রুট ওভার 2 ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ই এটা গ্রেটার দেন রুট ওভার 2 ইন্টু স্মল এম ইন্টু ই, অর্থাৎ P2 গ্রেটার দেন P1, সুতরাং ভারী বস্তুটি ভরবেগ বেশি হবে। এবার দেখো বলের বিরুদ্ধে কাজের উদাহরণ। তুমি ভূমি থেকে কোনো বস্তুকে উপরের দিকে তোলার সময় অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয়, এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। তিনেটা দেখো কলোডীয় সালফার প্রস্তুতি। না, লঘু সালফিউরিক লঘু সোডিয়াম থায়োসালফেট দ্রবণে কয়েক ফোঁটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালফার উৎপন্ন হয়, যা দ্রবণে কলোডীয় সালফার হিসাবে অবক্ষিপ্ত হয়। দেখো Na2H2O3 প্লাস 2HCl সমান 2NaCl প্লাস H2O প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস S। এবার দেখো মিল্ক অফ ম্যাগনেসিয়া কি না, বিস্তার দশা হচ্ছে কঠিন, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড কোনা, আর বিস্তার মাধ্যম হচ্ছে তরল। আবার অথবা দেখো অসম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত করার উপায়, না উষ্ণতা হ্রাস করলে, উষ্ণতা কমালে দ্রবতা কমে যায়, ফলে দ্রবটি সম্পৃক্ত হতে পারে। আর দ্রাবক বাষ্পীভূত করে, দ্রবণ ফুটিয়ে কিছু পরিমাণ জল বা দ্রাবক বাষ্পীভূত করলে দ্রাবকের পরিমাণ কমে যায়, ফলে দ্রবণটি সম্পৃক্ত হয়। উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। এর পরেরটা দেখো চারেরটা HCl শনাক্তকরণ। একটি কাচদণ্ডকে লঘু গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে অ্যামোনিয়া সিক্ত পাত্রের মুখে ধরলে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন সাদা ধোঁয়া উৎপন্ন হয়। যে রিয়াকশনে দেখো HCl প্লাস NH3 অ্যামোনিয়া গ্যাস থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, সাদা ধোঁয়া উৎপন্ন করে। আবার দেখো অথবা স্টোন ক্যান্সার, না অম্ল বৃষ্টিতে থাকা অ্যাসিডের সঙ্গে মার্বেল পাথরের বিক্রিয়ায় পাথর ক্ষয় ও খসখসে হয়ে পড়ে, মার্বেলের এই ক্ষতি হওয়াকে স্টোন ক্যান্সার বলে। আর ব্যবহৃত অ্যাসিড কি এখানে, গাঢ় নাইট্রিক অ্যাসিড। পাঁচেরটা দেখো অ্যামোনিয়া এবার প্রথমে দেখো অ্যামোনিয়ার আণবিক ভর দেখো, নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 1 করে 3 × 1 মানে 17 গ্রাম পার মোল। তাহলে অ্যামোনিয়া অণুর সংখ্যা কত হবে না 17 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা হচ্ছে 6.022 × 10^23। তাহলে 5.1 কত হবে, একে কত হবে, তারপর মানে ঐকিক নিয়ম করবো আমরা, আর একে হবে 6.022 × 10^23/17, আর 5.1 হবে 6.022 × 10^23 × 5.1। তাহলে কাটাকাটি করলে 1.8066 × 10^23 টি অ্যামোনিয়া অণু থাকবে। এবার দেখো হাইড্রোজেন অণু পরমাণু সংখ্যা, একটি NH3 অণুতে 3টি হাইড্রোজেন পরমাণু থাকে, অতএব মোট হাইড্রোজেন পরমাণু সংখ্যা 3 ইন্টু এটা 1.8066 × 10^23, এটা গুণ করলে হয় 5.42 × 10^23 টি। এবার দেখো HTBতে আয়তন, HTBতে দেখো অ্যামোনিয়ার তো ভর হচ্ছে 17 গ্রাম, 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হচ্ছে, মানে 1 মল 17 গ্রাম মানে তো 1 মল, মানে 1 মল মানে 22.4 লিটার। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন 22.4 লিটার, তাহলে একে কত হবে আর 5.1 গ্রামে কত হবে, এটা কাটাকাটি করে 6.72 লিটার হবে।